নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র ভিত্তিক বাণিজ্যিক মৎস্য শিকার। মৎস্য শিকার কি? মাছ ধরা, এটাকে এক কথা বলছে মৎস্য শিকার। তাহলে মৎস্য শিকার কত রকমের হয়, কি কি মাছ আমরা ধরতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাস আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সমুদ্র ভিত্তিক বাণিজ্যিক মৎস্য শিকার। তাহলে চলো শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমে হচ্ছে মৎস্য শিকার ক্ষেত্র বা মৎস্য ক্ষেত্র। মৎস্য ক্ষেত্র যেখান থেকে মানুষ মাছ ধরে বা আমরা যেখান থেকে মাছ ধরি সেটাকে এক কথায় বলছে মৎস্য ক্ষেত্র। মৎস্য ক্ষেত্র কাকে বলছে? তাহলে সমুদ্র বা স্বাদু জলের যে স্থানে, মানে সমুদ্র থেকে আমরা মাছ ধরতে পারি, স্বাদু জলের মানে স্বাদু জল বলতে মিষ্টি জল, যেটা যেমন তোমার পুকুরের জল হতে পারে, নদীর জল হতে পারে ইত্যাদি। তাহলে যেখান থেকে আমরা মাছ ধরি সেটা হচ্ছে মৎস্য ক্ষেত্র। যেখান থেকে মাছ ধরা হয় তাকে আমরা বলছি মৎস্য ক্ষেত্র। তাহলে আমরা দেখলাম যে মৎস্য ক্ষেত্র কাকে বলছে। তাহলে মৎস্য ক্ষেত্র কোন কোন জায়গা থেকে আমরা মাছ ধরতে পারি সেগুলো আমরা এক এক করে দেখবো। চলো দেখি। মৎস্য শিকার ক্ষেত্র বা মৎস্য ক্ষেত্রের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব। অন্তর্দেশীয় বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র, আর একটা হচ্ছে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র। তাহলে আভ্যন্তরীণ বা অন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র কি আর সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কি? তাহলে চলো প্রথমে দেখি যে অন্তর্দেশীয় বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র কাকে বলছে। তাহলে অন্তর্দেশীয় মানে কি? নিজের দেশের মধ্যে। অন্তর্দেশীয় এটা আমার দেশ, ধরে নাও এটা আমার দেশ, এর মধ্যেই, এর বাইরে না। অন্তর্দেশীয় মানে নিজের দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে। কি কি কোথা থেকে? দেশের অভ্যন্তরের মধ্যে খাল, বিল, নদী, পুকুর প্রভৃতি থেকে যে মাছ ধরা হয় সেটা হচ্ছে অন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র। ধরো তুমি পুকুরে মাছ ধরতে গেলে বা কোনো একটা নদীতে মাছ ধরতে গেলে, এটা কিসের উদাহরণ হবে? এটা হবে তোমার অন্তর্দেশীয় বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের উদাহরণ। অর্থাৎ দেশের অভ্যন্তরে আমরা যে সকল জায়গা থেকে মাছ ধরি বা মাছ শিকার করি সেটা হচ্ছে আমাদের অন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার আমরা দেখবো যে অন্তর্দেশীয় বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের শ্রেণী বিভাগ। এই অন্তর্দেশীয় বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে স্বাদু জলের মৎস্য ক্ষেত্র আর একটা হচ্ছে লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র। তাহলে এই স্বাদু জলের মৎস্য ক্ষেত্র কাকে বলছে? স্বাদু জল কাকে বলে? স্বাদু জল হচ্ছে সেই জল যে জলে লবণতার পরিমাণ কম, সেটা হচ্ছে স্বাদু জল। তাহলে এই স্বাদু জলের মৎস্য ক্ষেত্র কাকে বলছে? দেশের অভ্যন্তরে। কেননা আমরা পড়ছি কি পড়ছি? আমরা পড়ছি দেখো আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের শ্রেণী বিভাগ। তাই আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের শ্রেণী বিভাগ বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে এই স্বাদু জলের মৎস্য ক্ষেত্রে দেশের অভ্যন্তরে মানে দেশের ভেতরে নদ নদী, খাল, পুকুর, ঝিল প্রভৃতি থেকে যে মাছ সংগ্রহ করা হয় তাকে আমরা বলছি স্বাদু জলের মৎস্য ক্ষেত্র। তাহলে স্বাদু জলের মৎস্য ক্ষেত্র কি? দেশের অভ্যন্তরে, দেশের বাইরে না। দেশের অভ্যন্তরের বিভিন্ন নদ নদী থেকে, তোমার খাল থেকে, বিল থেকে, দিঘি থেকে যে মাছ সংগ্রহ করা হয় তাকে আমরা বলছি স্বাদু জলের মৎস্য ক্ষেত্র। এই মাছের উদাহরণ কি হতে পারে? এই মাছের উদাহরণ হতে পারে তোমার রুই মাছ হতে পারে, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ হতে পারে স্বাদু জলের মাছ। তাহলে এই মাছগুলোর মধ্যে কোন মাছটা তোমার খেতে ভালো লাগে? রুই, কাতলা না মৃগেল? সেটা নিশ্চয় কমেন্ট বক্সে জানাও। এবার দেখবো আমরা লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র। তাহলে লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র কি? লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র হচ্ছে দেশের অভ্যন্তরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। ধরো এটা সমুদ্র, এটা ধরো সমুদ্র, আমাদের সমুদ্রের রং তো লাল হয় না, আমি এটাকে নীল করে দিই। তাহলে সমুদ্র, এই যে সমুদ্র, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এটা ধরো আমাদের সমুদ্র, এটা হচ্ছে আমাদের উপকূলবর্তী অঞ্চল। উপকূল কাকে বলে? সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোকে আমরা এক কথায় বলি উপকূল। তাহলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে অর্থাৎ নদীর মোহনা এবং লবণাক্ত জলাভূমিতে যে সকল মাছ চাষ করা হয় তাকে আমরা বলছি লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র। অর্থাৎ লবণাক্ত জলাভূমি থেকে যে মাছ চাষ করা হয় এক কথায় সেটা হচ্ছে লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্র। এই লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্রের উদাহরণ কি হতে পারে? ভেটকি মাছ, তোপসে মাছ, এগুলো হচ্ছে লবণাক্ত জলের মৎস্য ক্ষেত্রের উদাহরণ। এরপর আমরা দেখব
সামুদ্রিক মৎস্যক্ষেত্র। সামুদ্রিক মৎস্যক্ষেত্র কি তাহলে? সমুদ্র থেকে যে সকল মাছ চাষ করা হবে সেটাকে আমরা বলবো সামুদ্রিক মৎস্যক্ষেত্র। দেখো, গভীর এবং অগভীর সাগর এবং মহাসাগর থেকে যে সকল মাছ চাষ করা হয় তাকে আমরা বলি সামুদ্রিক মৎস্যক্ষেত্র। অর্থাৎ গভীর হতে পারে এবং অগভীর, মানে গভীর এবং অগভীর যে সকল জায়গা থেকে আমরা বা যে সকল সমুদ্র থেকে মাছ চাষ করি সেটা আমাদের হচ্ছে সামুদ্রিক মৎস্যক্ষেত্র। এই সামুদ্রিক মৎস্যক্ষেত্র আমরা কাকে বলছি? অগভীর এবং গভীর সাগর মহাসাগর থেকে যে মাছ চাষ করা হয় সেটাকে আমরা বলি সামুদ্রিক মৎস্যক্ষেত্র। এই সামুদ্রিক মৎস্যক্ষেত্রকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উপকূলীয় মৎস্যক্ষেত্র আর একটা হচ্ছে গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র। তাহলে উপকূলীয় মৎস্যক্ষেত্র কি? উপকূল সংলগ্ন সমুদ্র থেকে যে মাছ চাষ করা হয় সেটা হচ্ছে উপকূলীয় মৎস্যক্ষেত্র। ক্লিয়ার? উপকূলীয় সংলগ্ন সমুদ্র থেকে যে মাছ আমরা চাষ করি সেটা হচ্ছে উপকূলীয় মৎস্যক্ষেত্র। এটা ধরো তোমার সমুদ্র, তাহলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো আমরা বলছি উপকূল। এই উপকূল সংলগ্ন অঞ্চল থেকে বা এলাকা থেকে যে মাছগুলো আমরা চাষ করি তাকে আমরা বলছি উপকূলীয় সংলগ্ন মৎস্যক্ষেত্র। এখানে কি কি আমরা পাই? এখানে বা উপকূলীয় সংলগ্ন বা উপকূলীয় মৎস্যক্ষেত্র থেকে আমরা কি কি মাছ চাষ করি? বিভিন্ন ধরনের তোমার শামুক, তারপরে তোমার চিংড়ি, এই সমস্ত জিনিসগুলো এখানে সংগ্রহ করা হয় বা চাষ করা হয়। এবার আমরা দেখব উপকূলীয় মৎস্যক্ষেত্রের পাশাপাশি গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র। গভীর সমুদ্র বলতে কি? সমুদ্র গভীর, যখন যে স্থানে সমুদ্রটা গভীর সেটাকে আমরা বলছি গভীর সমুদ্র। তাহলে সমুদ্রের উপকূল থেকে, এটা ধরো উপকূল, সেই উপকূল থেকে বহু দূরে একদম ভেতরের দিকে বা গভীরের দিকে গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র হচ্ছে সেই মৎস্যক্ষেত্র যেটা উপকূল থেকে বহু দূরে গভীর সমুদ্রে যে মাছ চাষ করা হয়, মানে উপকূল থেকে বহু দূরে সমুদ্রে যেখান থেকে আমরা মাছ চাষ করতে পারি সেটাকে আমরা বলছি গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র। মানে সমুদ্রের গভীরে গিয়ে যে মাছ চাষ করা হয় তাকে আমরা বলছি গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র। এই গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্রের উদাহরণ হতে পারে তোমার হেরিং, ম্যাকারেল, সার্ডিন ইত্যাদি মাছগুলো হতে পারে এই গভীর সমুদ্র মৎস্যক্ষেত্রের উদাহরণ। স্টুডেন্টস ক্লিয়ার? তাহলে গভীর সমুদ্রে তোমরা মাছ চাষ করতে যাও না তোমরা স্বাদু জলের মাছ চাষ করো? তোমরা কোনটা চাষ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা দেখবো মাছের প্রকারভেদ। মাছ তো আমরা দেখলাম, এবার মাছের বিভিন্ন যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই মাছের শ্রেণী বিভাগগুলো কি কি? মাছের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বা স্বাদু জলের মাছ, লবণাক্ত বা সামুদ্রিক মাছ, একটা হচ্ছে উভয় জলের মাছ। এই মিষ্টি বা স্বাদু জলের মাছকে আমরা তিন ভাগে ভাগ করছি। দেখো, বড় জলাশয়ের মাছ, ছোট জলাশয়ের মাছ, নদীর মাছ। এবং লবণাক্ত বা সামুদ্রিক জলের মাছকে আমরা দুই ভাগে ভাগ করছি, পেলেজিক মাছ আর একটা হচ্ছে ডেমার্সাল মাছ। আর উভয় জলের মাছকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ, একটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। তাহলে এই সংক্রান্ত বিষয়গুলো এবার আমরা চলো একটু ডিটেলসে ভালোভাবে আলোচনা করি। তাহলে মিষ্টি বা স্বাদু জলের মাছ কাকে বলছে? মিষ্টি বা স্বাদু জলের মাছ হচ্ছে সেই সমস্ত মাছ যেগুলো মূলত বিভিন্ন ধরনের পুকুর, নদ নদী, ডোবা প্রভৃতি থেকে আমরা যে সকল মাছগুলো সংগ্রহ করি সেটা আমাদের হচ্ছে মিষ্টি বা স্বাদু জলের মাছ। এই মিষ্টি বা স্বাদু জলের মাছকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তার এক নম্বর ভাগটা হচ্ছে বড় জলাশয়ের মাছ। বড় জলাশয় অর্থাৎ যেখানে পুকুর, নদ নদী, দিঘি, যেগুলোর আয়তন কিন্তু বা আকার হবে বড়, এটা বিশাল বড় আয়তনের নদ নদী থেকে বা পুকুর থেকে যে মাছ আমরা সংগ্রহ করতে পারি তাকে আমরা বলছি বড় জলাশয়ের মাছ। এই বড় জলাশয়ের মাছের উদাহরণ বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে হচ্ছে বড় কার্প, যেমন রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ হতে পারে। এবং ছোট কিছু কিছু মাছ যেমন সাধারণ পুঁটি মাছ হতে পারে, সরল পুঁটি মাছ হতে পারে, বাটা মাছ। এই মাছগুলো কিন্তু হতে পারে হচ্ছে এই বড় জলাশয়ের বা কার্প শ্রেণীর মাছের উদাহরণ। নেক্সট হচ্ছে তোমার ছোট জলাশয়ের মাছ। বড় জলাশয়ের মাছের বিপরীত হবে ছোট জলাশয়ের মাছ। বড় জলাশয়ে কি হচ্ছে? বড় জলাশয়ে বড় বড় পুকুর, নদ নদী থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। এবার ছোট জলাশয়ে মূলত ছোট ছোট বিভিন্ন ধরনের খাল, ডোবা, পুকুর থেকে যে সমস্ত মাছ সংগ্রহ করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ছোট জলাশয়ের মাছ। ছোট জলাশয়ের মাছের উদাহরণ কি হতে পারে? কই, শিঙ্গি, মাগুর ইত্যাদি মাছ হচ্ছে ছোট জলাশয়ের মাছের উদাহরণ। নেক্সট হচ্ছে তোমার নদীর মাছ। মূলত নদীর থেকে আমরা যে সমস্ত মাছগুলো সংগ্রহ করি তাকে আমরা বলছি নদীর মাছ। নদী থেকে আমরা বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করি, তার মধ্যে কিছু কিছু মাছ হচ্ছে এই নদীর মাছের উদাহরণ হচ্ছে তোমার ইলিশ মাছ, চিতল মাছ ইত্যাদি হচ্ছে নদীর মাছের উদাহরণ। তাহলে এটা হলো তোমার স্বাদু জলের মাছের উদাহরণ। এবার আমরা দেখব লবণাক্ত বা সামুদ্রিক জলের মাছ। এই লবণাক্ত বা সামুদ্রিক জলের মাছ
কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মূলত আমরা এই মাছকে দুই ভাগে ভাগ করে আমরা দেখলাম। প্রথম হচ্ছে পিলেজিক মাছ। পিলেজিক মাছ কাকে বলে? যে সমস্ত মাছের আকার ছোট, যে সমস্ত মাছগুলির আকার ছোট হয় এবং তাকে আমরা বলছি পিলেজিক মাছ। এই মাছগুলোর দৈর্ঘ্য কত হয়? এই মাছগুলির দৈর্ঘ্য হচ্ছে মূলত তোমার 20 থেকে 50 সেন্টিমিটার হয়। এই মাছগুলো হচ্ছে ছোট প্রকৃতির। দেখবে অনেক সময় অনেক সময় আমরা কি হয়, যারা তোমার ছোট মাছ তারা কি করে, তারা একসঙ্গে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, যাতে বড় মাছ তাদেরকে খেয়ে না নেয়, বা ওদের একটা ভয় থাকে যে একাই যদি যায় তাহলে আমাকে হয়তো বড় মাছ খেয়ে নিবে। হ্যাঁ, এটা মাছেদের একটা তোমার ভয় থাকে। সেই জন্য কি হয়, এই পিলেজিক মাছগুলো কিন্তু তারা একসঙ্গে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, যে ওরা একা একা ঘুরে বেড়ায় না। এই পিলেজিক মাছগুলো দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। আর এই মাছগুলো যেহেতু ছোট প্রকৃতির হয়, তা তারা খুব যে গভীর সমুদ্রে বসবাস করবে বা গভীর সমুদ্রে এরা বিচরণ করতে পারে না। এরা মূলত তোমার সমুদ্র জলের ওপরের অংশে ভেসে বেড়ায়। সমুদ্র জলের ওপরের অংশে এই মাছগুলোকে আমরা ভেসে বেড়াতে দেখতে পাই। এগুলো মূলত তোমার সমুদ্র জলের 15 থেকে 25 মিটার গভীরতায় এরা 15 থেকে 25 মিটার গভীরতায় এরা বসবাস করে। আর এই মাছগুলোকে মূলত ভাসা জাল পদ্ধতিতে ধরা হয়। ভাসা জাল পদ্ধতিটা কি সেটা আমরা আলোচনা করব। তাহলে পিলেজিক মাছ কোন মাছগুলো হতে পারে? পিলেজিক মাছের উদাহরণ কি হতে পারে? হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার্ড, এগুলো হচ্ছে তোমার পিলেজিক মাছ। তাহলে পিলেজিক মাছের যদি বৈশিষ্ট্য আছে তোমরা এগুলো লিখবে। পিলেজিক মাছ গভীর সমুদ্রে বিচরণ করতে পারে না, কেননা এরা মূলত তোমার 15 থেকে 25 মিটার গভীরতায় ভেসে বেড়ায়। এদের দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 থেকে 50 সেন্টিমিটার। এই মাছগুলো যেহেতু ছোট আকারের হয় বা ছোট প্রকৃতির হয়, এই জন্য এরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, একা একা ঘুরে বেড়াতে পারে না। এই মাছগুলো দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। আর এই মাছগুলো সমুদ্র জলের ওপরের অংশে ভেসে বেড়ায় বলে, এই মাছগুলো সমুদ্র জলের ওপরের অংশে ভেসে বেড়ায় বলে জলের অতিরিক্ত চাপ কিন্তু এরা সহ্য করতে পারে না। তাহলে এটা গেল পিলেজিক মাছ। এবার আমরা দেখবো ডোমার্সাল মাছ বা ডেমার্সাল মাছ কাকে বলে। ডেমার্সাল মাছটা কিন্তু পিলেজিক মাছের সম্পূর্ণ উল্টো। যে সমস্ত মাছ সমুদ্র জলের গভীরে গভীরে ঘুরে বেড়ায়, যে সমস্ত মাছ সমুদ্র জলের গভীরে ঘুরে বেড়ায় এবং এরা এককভাবে ঘুরে বেড়ায়, এটা হচ্ছে ডোমার্সাল মাছ। তাহলে এই মাছগুলো কি হয়? এই মাছগুলো সমুদ্র জলের গভীর অংশে ঘুরে বেড়ায় এবং এরা তোমার এককভাবে ঘুরে বেড়ায়, কেননা এরা বড় প্রকৃতির। এদের দৈর্ঘ্য মোটামুটি তোমার 1 থেকে 4 মিটার হয় এবং এরা সমুদ্র জলের গভীরে থাকে। এরা মূলত 25 থেকে 40 মিটার গভীরতায় এরা বসবাস করে বা ঘুরে বেড়ায়। মূলত 25 থেকে 40 মিটার গভীরে এই মাছগুলো ঘুরে বেড়ায়। আর এই মাছগুলো কি যেহেতু বড়, একবার আয়তনে বড়, আয় কে আসিস আমার কাছে, আয় কে আমাকে ধরবে, আয়, একদম বড় মাছ যেহেতু তাই ওর কোনো ভয় নাই, একবার এককভাবে ঘুরে বেড়াচ্ছে, সিঙ্গেল, মুঝে কিছু সে ডর নেই। এই মাছগুলো কে বলবে? এগুলো বলবে ডেমার্সাল মাছ। এই ডেমার্সাল মাছগুলো তাহলে কি কি হতে পারে? এই ডেমার্সাল মাছগুলো হতে পারে শোল মাছ, স্যাডক মাছ, কড, টুনা ইত্যাদি হচ্ছে এই ডোমার্সাল মাছের উদাহরণ। আর এই মাছগুলো গভীরে থাকে বলে কিন্তু এরা জলের চাপ সহ্য করতে পারে। তাহলে এটা গেল তোমার ডোমার্সাল মাছ। এবার আমরা দেখব উভয় জলের মাছ। উভয় জলের মাছ কাকে বলছে? যে সমস্ত মাছ তোমার হয় বসবাস করছে কোথায়? যে সমস্ত মাছ থাকছে তোমার নদীতে থাকছে। নদীর মাছটা ভালো হলো না নিশ্চয়ই, ভালো আঁকার চেষ্টা, আমি ভালো আঁকতে পারি না, তাই তোমরা একটু বোঝার চেষ্টা করো এখান থেকে। তাহলে উভয় জলের মাছ কি? উভয় জলের মাছ হচ্ছে সেই মাছ যে মাছগুলো তোমার নদীতেও বসবাস করবে এবং সমুদ্রেও বসবাস করবে। তাহলে যে সমস্ত মাছ নদীতেও বসবাস করে এবং সমুদ্রেও বসবাস করে তাকে আমরা বলছি উভয় জলের মাছ। এই মাছগুলোকে আমরা মূলত কয়েকটি ভাগে ভাগ করি। তার মধ্যে 1 নম্বর ভাগ হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। অ্যানাড্রোমাস মাছ কাকে বলে? যে সমস্ত মাছ সমুদ্রের লবণাক্ত জলে বসবাস করে। লবণাক্ত জলে বসবাস করে কিন্তু ডিম পাড়ার সময় কি হয়? ডিম পাড়ার সময় মাছগুলো স্থান পরিবর্তন করে নদীর মিষ্টি জলে চলে যায়, সেটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। তাহলে অ্যানাড্রোমাস মাছ কি? যে সমস্ত মাছ নদীর মিষ্টি জলে অ্যানাড্রোমাস মাছ হচ্ছে সেই সমস্ত মাছ যে সমস্ত মাছ সমুদ্রের লবণাক্ত জলে বসবাস করে কিন্তু ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে চলে যায়, সেটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। অ্যানাড্রোমাস মাছের উদাহরণ কি? ইলিশ, স্যামন ইত্যাদি মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। এবার হচ্ছে তোমার ক্যাটাড্রোমাস মাছ। ক্যাটাড্রোমাস মাছ কি? অ্যানাড্রোমাস মাছের উল্টোটা হবে ক্যাটাড্রোমাস মাছ। তাহলে যে সমস্ত মাছ নদীর মিষ্টি জলে বসবাস করে কিন্তু ডিম পাড়ার সময় কি হয়? এই ডিম পাড়ার সময় মাছগুলো
সমুদ্র ডিম পাড়ার সময় লবণাক্ত জলে চলে যায়, সেটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। এদিকে অ্যানাড্রোমাস মাছ কি করছে? লবণাক্ত জলে বসবাস করছে, ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে চলে যাচ্ছে। আর ক্যাটাড্রোমাস মাছ নদীর মিষ্টি জলে বসবাস করছে, কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্র জলে লবণাক্ত জলে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। ইল মাছ, মুলেট মাছ এগুলো হচ্ছে তোমার ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ। তাহলে এটা গেল তোমার ক্যাটাড্রোমাস মাছ। এর সঙ্গে আমি বলে রাখি যে তোমরা আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে, এর সমস্ত এই ক্লাসের যে নোটগুলো সেগুলো সবই কিন্তু তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনটাতে পেয়ে যাবে। তাহলে ইলিট অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে বা নিচে আমাদের ইলিট অ্যাপের যে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের অ্যাপটিকে ডাউনলোড করো। এবার আজকের ক্লাসে যেগুলো আমি আলোচনা করছি সেগুলো কিন্তু পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্নের মান কত হবে, সে আকারে কিন্তু তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে নোটস আকারে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো। এবার আমরা দেখব মাছ শিকার। তোমরা হয়তো ছোটবেলাতে মাছ শিকার অনেকেই করেছো, কেউ ছিপ নিয়ে চলে যেতে, কেউ হয়তো গামছা নিয়ে চলে যেতে, আবার কেউ কেউ কি করতো, আবার অনেক সময় আমরা হয়তো আমার যে গেঞ্জিটা পরে রয়েছি সেই গেঞ্জিটা নিয়ে আমরা হয়তো মাছ ধরতে চলে যেতাম। তাহলে এগুলো হচ্ছে মৎস্য শিকার। তাহলে মৎস্য শিকার বা মাছ ধরাকে আমরা বলছি মৎস্য শিকার। এগুলো আমরা ছোটবেলাতে করতাম, এরকম ভাবে মাছ ধরতে চলে যেতাম। তাহলে এই মৎস্য শিকারটা কি বলছে? মাছ ধরাটাকে বা মাছ শিকার করাটাকে হচ্ছে মৎস্য শিকার। এই মৎস্য শিকার এর উদ্দেশ্য বা ব্যবহার অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মৎস্য শিকারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার, একটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিক মৎস্য শিকার বা বাণিজ্যিক মৎস্য শিকার। তাহলে চলো এক এক করে আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার। মানুষ যখন মূলত সাধারণভাবে জীবিকা নির্বাহের জন্য বা নিজের ব্যক্তিগত প্রয়োজন হতে পারে, নিজের ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে বা নিজের জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সমস্ত মাছগুলো শিকার করে বা যে উদ্দেশ্যে মানুষ মাছ শিকার করে সেটা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার। এই মৎস্য শিকারের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো যেমন তোমার কি বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার মৎস্য শিকারের পদ্ধতি। এই যে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার, যেখানে মানুষ মূলত নিজের যে সাধারণ চাহিদা পূরণের জন্য, বা বাড়িতে হয়তো কোনো লোক এসছে, মাছ লাগবে রে, চলে গেলাম মাছ আনতে, হ্যাঁ, বা হয়তো কোনো সাধারণভাবে বিক্রি করার জন্য, বিক্রি করার পরে মানুষের যে জীবিকাটা চলবে, যে মাছ চাষের মাধ্যমে মানুষের যে জীবিকা নির্বাহ করা হয়, সেটা হচ্ছে তোমার এই জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার। তাহলে এই জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকারে মাছ কিভাবে শিকার করা হয়? এখানে মাছ শিকারের পদ্ধতিগুলো হচ্ছে তোমার মূলত প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করা হয়। মানে বর্তমান যুগ যেমন তোমার আধুনিক যুগ, এখানে আধুনিক পদ্ধতিতে মাছ শিকার করা হচ্ছে, কিন্তু এই যে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকারের প্রাচীন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এখানে তোমার বিভিন্ন ধরনের ছেঁড়া জাল ব্যবহার করা হচ্ছে, জালের পাশাপাশি তোমার বেড়া জাল ব্যবহার করা হচ্ছে বা ছেঁড়া জাল ব্যবহার করা হচ্ছে, বা বড়শি পদ্ধতিতে আমরা মাছ ধরতে পারি। তাহলে প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করা হয়। এবার হচ্ছে পুঁজির পরিমাণ। জীবিকা সত্তা ভিত্তিক পদ্ধতিতে মানুষ মাছ চাষ করছে নিজের তাগিদে বা আশেপাশে চাহিদা মেটানোর জন্য। তাহলে পুঁজির পরিমাণ কত লাগবে? সে কি বড় বড় একবার জাহাজ কিনে আনবে, না একদম বড় বড় যে আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে বর্তমান যুগে মাছ শিকার করার জন্য সেগুলো ব্যবহার করবে? সেগুলো করবে না। তাহলে নিশ্চয়ই পুঁজির পরিমাণ তার কম হবে, যে টাকাটা ইনভেস্ট করবে মাছ চাষ করার জন্য বা মাছ শিকারের জন্য তার পরিমাণ মূলত কম হবে বা নিশ্চয়ই কম হবে। তাই আমরা বলতে পারি যে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকারে পুঁজির পরিমাণটা কিন্তু কম হয় বা অল্প পরিমাণ পুঁজি এখানে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ। জীবিকা সত্তা ভিত্তিক পদ্ধতিতে মানুষ যে মাছটা শিকার করছে সেটা মূলত নিজের তাগিদে বা নিজের প্রয়োজন মেটানোর জন্য, বা তোমার কি হচ্ছে সাধারণভাবে জীবিকা নির্বাহ করার জন্য মানুষ এই মাছটা শিকার করছে। তাহলে উদ্বৃত্তের পরিমাণটা কি? মানুষ যে জিনিসটা পাচ্ছে, এই মৎস্য শিকারের জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকারে যে উদ্বৃত্ত হচ্ছে বা যে জিনিসটা আমরা পাচ্ছি, যে আউটপুটটা পাচ্ছি, তার পরিমাণ কত হবে? বেশি হবে না কম হবে? বলো, তোমরা বলো। অবশ্যই কম হবে। তাহলে উদ্বৃত্তের পরিমাণ কিন্তু এই জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার পদ্ধতিতে কম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার কাকে বলে, আমি শিওর যে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে ব্যাপারটা গুছিয়ে লিখতে পারবে, কেননা এই বিষয়গুলো খুব ইজি। তোমরা যদি একবার এই ক্লাসটা ভালোভাবে দেখো, আমি নিশ্চিত যে তোমরা ভালোভাবে পরীক্ষাতে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আসতে পারবে। নেক্সট হচ্ছে তোমার বাণিজ্যিক মৎস্য শিকার। বাণিজ্যিক মৎস্য শিকার কি?
তোমরা একটা নিজেদের মধ্যে একটা ধারণা তৈরি করো। জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকার তো আমরা পড়লাম, জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকারের উল্টোটা হবে বাণিজ্যিক মৎস্য শিকার। তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে মানে আমদানি রপ্তানি, তোমরা শুনেছো এর আগে বা পড়েছো, মূলত আমদানি করার জন্য বা রপ্তানি করার জন্য বা মূলত বিভিন্ন দেশে পাঠানোর জন্য যে সকল মাছ চাষ করা হয় তাকে বলছে বাণিজ্যিক সত্তাভিত্তিক মৎস্য শিকার। বাণিজ্যিক সত্তাভিত্তিক মৎস্য শিকারে মাছ ধরার পদ্ধতিতে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়, আধুনিক পদ্ধতিতে মাছ ধরা হয়। মানে এখানে তোমার বিভিন্ন ধরনের যে সমস্ত বর্তমান যুগে মাছ ধরার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে এই বাণিজ্যিক মৎস্য শিকারে। আমি তো একটা তোমার মানে জাল নিয়ে মাছ ধরতে যেতে পারবো না গভীর সমুদ্রে বা বাণিজ্যের উদ্দেশ্যে, বা আমি একটা বড়শি নিয়ে মাছ ধরতে যেতে পারবো না, বা গামছা নিয়ে বা আমার গেঞ্জি নিয়ে আমি কিন্তু মাছ ধরতে যেতে পারবো না। তাহলে অত্যাধুনিক পদ্ধতি এখানে মৎস্য শিকার করার জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে পুঁজির পরিমাণ। জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকারে আমরা কি দেখলাম, পুঁজির পরিমাণ ছিল কম, কিন্তু এই বাণিজ্যিক মৎস্য শিকারে পুঁজির পরিমাণটা হচ্ছে বেশি। কেননা ওটা মানুষ জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকার মানুষ কেমন ভাবে করতো, একাই করতো, কিন্তু এখানে বিভিন্ন ধরনের তোমার লোক লাগাতে হবে, তাদের পারিশ্রমিক দিতে হবে, এবং বড় বড় আরো যে সমস্ত জিনিসগুলো রয়েছে মাছ ধরার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিনতে হবে। তাহলে এখানে পুঁজির পরিমাণটা হচ্ছে একটু বেশি। আর এখানে কি হচ্ছে, উদ্বৃত্তের পরিমাণ। তাহলে মাছ শিকার করার ফলে যে উদ্বৃত্ত বা যে আউটপুটটা হচ্ছে সেটার পরিমাণটা কেমন হবে। বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করছি বা বাণিজ্যের উদ্দেশ্যে আমরা মৎস্য শিকার করছি, তাই নিশ্চয় হবে এর পরিমাণটা কিন্তু কম হবে না, একদম বেশি পরিমাণে হবে বা হিউজ পরিমাণে হবে। আমরা বলতে পারি যে উদ্বৃত্তের পরিমাণটা কিন্তু এখানে বেশি। আমি আবারও বলছি যে ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করা হচ্ছে তার সমস্ত নোটস তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই ইলিট অ্যাপ্লিকেশনটি থেকে তোমরা এই ক্লাসটা দেখার পরে আমাদের ইলিট অ্যাপ্লিকেশনটি যাবে, আর যারা ডাউনলোড করোনি তারা অবশ্যই ডাউনলোড করবে। আর এই ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে পড়বে। তাহলে কি হবে, যে ক্লাসটা দেখলে তারপর পড়াশোনাটা তোমরা করলে তাহলে দেখবে মাইন্ডের মধ্যে বা তোমাদের ব্রেনের মধ্যে এই প্রশ্নগুলো একদম সেট হয়ে যাবে, বা তোমরা আর ভুলবে না এই সব জিনিসগুলো। তাহলে অবশ্যই তোমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে গিয়ে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করো, আর এই যে নোটস গুলো সেই নোটস গুলো তোমরা গিয়ে ওখান থেকে পাবে এবং ওখান থেকে গিয়ে অবশ্যই পড়বে। কারণ আমি চাই আমার যারা স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করুক। তাই জন্য তোমাদেরকে ক্লাস দেখার পাশাপাশি পড়তে হবে। পড়ার জন্য তোমাদেরকে আমি তোমাদেরকে মেটেরিয়ালস গুলো দিয়ে দেবো, সেই আমার এই ক্লাসের নোটস গুলো তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাবে, সেখান থেকে সংগ্রহ করে পড়তে পারবে। এবার আমরা চলো দেখি বাণিজ্যিক মৎস্য শিকার তো দেখলাম, এবার আমরা দেখবো মাছ ধরার বিভিন্ন পদ্ধতি সমূহ। স্যার মাছ কি করে ধরবো? মাছ তো তোমরা সবাই ধরেছো, কিভাবে মাছ ধরেছো? কেউ হয়তো আমি যেটা বললাম তোমাদেরকে, কেউ হয়তো বড়শি নিয়ে মাছ ধরেছো। বড়শি নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তোমরা যে চাইছো, মার কাছে চাইছো মা একটু আটা দাও, মাছের টোপ করবো, মা কিন্তু তোমাদের অনেক সময় বকতে পারে, রেগে যেত। হ্যাঁ, তাহলে মাছ ধরার যে কি কি পদ্ধতি হতে পারে সেই সম্পর্কে এবার আলোচনা হবে। মাছ ধরার বিভিন্ন পদ্ধতির মধ্যে প্রথমে হচ্ছে ভাসা জাল পদ্ধতি। মনে পড়ছে কি বললাম আমি একটু আগে পিলেজিক মাছ পড়াতে গিয়ে আমরা মূলত বলেছি এই ভাসা জাল পদ্ধতি সম্পর্কে। যারা ক্লাসটা প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে ভাসা জাল পদ্ধতিতে কি মাছ ধরা হয়। ভাসা জাল পদ্ধতিতে, ঠিক বলেছো, ভাসা জাল পদ্ধতিতে পিলেজিক মাছ ধরা হয়। তাহলে ভাসা জাল পদ্ধতি কাকে বলছে? ভাসা জাল পদ্ধতি হচ্ছে সেই সমস্ত পদ্ধতি যেখানে নৌকা যে আছে সেই নৌকার একদিকে বা নৌকার সামনে জালকে ঝুলিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যে মাছগুলো যায় সেই মাছগুলোকে এখানে জালের মধ্যে গিয়ে ধরা পড়ে। সেটা হচ্ছে ভাসা জাল পদ্ধতি। দেখতে পাচ্ছ এখানে যে মাছগুলো রয়েছে সেখানে জালের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এই যে জালটা বা এই পদ্ধতিটা সেটা হচ্ছে ভাসা জাল পদ্ধতি। এবার হচ্ছে টানা জাল পদ্ধতি। টানা জাল পদ্ধতিতে যে জালটা ব্যবহার করা হচ্ছে, জালটা মূলত একটা থলির আকারে। তাহলে সমুদ্রে মাছ চাষ করার জন্য যে জাল ব্যবহার করা হয় সেই জালটা মূলত অনেকটাই থলির আকারে। সে এবার টানা জালে কি হচ্ছে, টানা জালে নৌকার সাহায্যে এই জালটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে টানা জাল পদ্ধতি। এই টানা জাল পদ্ধতিতে কি মাছ ধরা হয়? হ্যাঁ, পিলেজিক মাছ। যেহেতু পিলেজিক মাছ ধরা হয় এই ভাসা জাল পদ্ধতিতে, তাহলে ডোমারসাল মাছ ধরা হবে এই টানা জাল পদ্ধতিতে। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার বেড়া জাল পদ্ধতি। বেড়া জাল পদ্ধতিতে কি হয়, দুটো নৌকার সাহায্যে, বেড়া বলতে কি বোঝায়? বেড়া বলতে এই যে একটা বাঁশের বেড়া তোমরা দেখেছো, এই প্রান্তে আটকে দিয়ে এখানে একটা বাঁশ, তারপরে এখানে বেড়াগুলো দিয়ে দেওয়া হতো। তাহলে এই বেড়া জাল পদ্ধতিতেও সেম একই জিনিস।
নৌকা, এদিকে একটা নৌকা, এদিকে একটা নৌকা, এই নৌকায় দেখতে পাচ্ছ এদিকে একটা দড়ির সাহায্যে একটা বেড়ার মতো করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বেড়াজাল পদ্ধতি, যেখানে নৌকার সাহায্যে বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেড়াজাল পদ্ধতি। এই বেড়াজাল পদ্ধতিতে কি কি মাছ ধরা হয়? সার্ডিন, হেরিং, টুনা প্রভৃতি মাছ বেড়াজাল পদ্ধতিতে এই সমস্ত মাছগুলো ধরা হয়। এবার হচ্ছে তোমার বড়শি পদ্ধতি। এটা কিন্তু সকলের পরিচিত, বড়শি পদ্ধতি, মাছ ধরতে তোমরা বড়শি দিয়ে। তাহলে আমাদের মধ্যে অনেকে বড়শি পদ্ধতিতে মাছ ধরেছে। হ্যাঁ, তাহলে বড়শি পদ্ধতিটা কি? বড়শি পদ্ধতি হচ্ছে তোমার এখানে যে বিভিন্ন ধরনের দড়ি বা তারের সাহায্যে বড়শি আটকে দেওয়া হয়। এবার যখন মাছগুলো আসে তখন তারা বড়শিতে আটকা পড়ে যায়। তাহলে বড়শি পদ্ধতি হচ্ছে সেই সমস্ত পদ্ধতি যেখানে দড়ি বা তারের সাহায্যে বড়শির সাহায্যে মাছ ধরা হয়, সেটা হচ্ছে বড়শি পদ্ধতি। এই বড়শি পদ্ধতিতে কি কি মাছ ধরা হয়? টুনা, পাইক প্রভৃতি মাছগুলো এই বড়শি পদ্ধতির সাহায্যে ধরা হয়। এবার আমরা দেখব বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ। যে মৎস্যক্ষেত্র কোন জায়গাতে গড়ে উঠতে পারে, মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য কি কি প্রাকৃতিক পরিবেশ দরকার সে সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল যে ভৌগোলিক পরিবেশ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য দুই রকম প্রাকৃতিক পরিবেশ মূলত দরকার। একটা হচ্ছে মানে যে সমস্ত কারণগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রাকৃতিক কারণের আন্ডারে পড়ে, সেগুলো হচ্ছে তোমার প্ল্যাঙ্কটনের প্রাচুর্য। প্ল্যাঙ্কটন একটি গ্রিক শব্দ, যার অর্থ কি? প্ল্যাঙ্কটন শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। তাহলে আমরা যখন ক্লাসে পড়া করতাম তখন মানে ঘুরে বেড়াতাম, তখন আমাদের স্যার বলতো এই প্ল্যাঙ্কটন, এই প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন প্ল্যাঙ্কটন করতো। আমরা তখন বুঝতে পারতাম না যে ভূগোল স্যার আমাদেরকে প্ল্যাঙ্কটন বলছেন বা কেন। তাহলে পরে জানতে পারলাম যে প্ল্যাঙ্কটন মানে হচ্ছে ঘুরে বেড়ানো। আমরা ঘুরে বেড়াতাম, সেই জন্য স্যার আমাদেরকে বলতো এই প্ল্যাঙ্কটন, এদিকে শোন, প্ল্যাঙ্কটনটা খুব বদমাশি করছে বা দুষ্টুমি করছে, এগুলো স্যার আমাদেরকে বলতো। তাহলে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য। প্ল্যাঙ্কটনটা কি? প্ল্যাঙ্কটনটা হচ্ছে অতি ক্ষুদ্র এক ধরনের জীব। এগুলো হয়তো প্রাণীও হতে পারে, আবার উদ্ভিদ হতে পারে। তাহলে এই প্ল্যাঙ্কটন গুলো হচ্ছে মাছের প্রিয় খাবার। তাহলে যেখানে আমাদের প্রিয় খাবার থাকবে আমরা তো সেখানে ঘোরাঘুরি করব। ধরো কোথাও তুমি ফুচকার সেন্ট পাচ্ছ, বা ফুচকার যে ভালোবাসা খেতে, তাকে কিন্তু তোমরা দেখতে পাবে সে নিশ্চয়ই কিন্তু ফুচকার জায়গাতে থাকছে। বা যে হয়তো তোমার বিরিয়ানি পছন্দ করে, তাকে তুমি হয়তো নিশ্চয়ই বিরিয়ানির জায়গাতে দেখতে পাবে। তাহলে মাছের প্রিয় খাদ্য হচ্ছে এই প্ল্যাঙ্কটন। তাহলে যেখানে আমরা প্ল্যাঙ্কটন যেখানে থাকবে সেখানে কিন্তু মাছ ঘোরাঘুরি করবে। এই যে প্ল্যাঙ্কটন গুলো দেখতে পাচ্ছ এখানে, এর আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চলে যাবে। মাছগুলো কি করার চেষ্টা করবে? মাছগুলো এই প্ল্যাঙ্কটনটাকে খাবার চেষ্টা করবে। তাই যেখানে প্ল্যাঙ্কটন যেখানে প্রচুর পরিমাণে থাকছে, সেই প্ল্যাঙ্কটন সমৃদ্ধ স্থান কিন্তু মাছের প্রিয় খাবার। সেই প্ল্যাঙ্কটন সমৃদ্ধ স্থানে কিন্তু মাছ গড়ে ওঠে বা মৎস্য চাষ কেন্দ্র গড়ে ওঠে, কেননা প্ল্যাঙ্কটনটা মাছের প্রিয় খাবার। আর কি? অগভীর সমুদ্র। যেখানে সমুদ্র জলের গভীরতা মূলত 200 মিটারের মধ্যে থাকে, সেখানে সূর্যের যে আলো, সেই সূর্যের আলো কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারে। সেই জন্য ওই অগভীর সমুদ্রযুক্ত স্থানে বিভিন্ন ধরনের তোমার প্ল্যাঙ্কটন জন্মায়। তাই অগভীর সমুদ্রযুক্ত স্থান মাছ চাষের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে। তাহলে অগভীর সমুদ্র একটা মাছ চাষের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আর কি মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু বলতে কি বোঝায় এটা আমি আগের ক্লাস আলোচনা করেছি। নাতিশীতোষ্ণ জলবায়ু, যারা প্রথম ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখবে, তারপরে এই ক্লাসে আসবে। কেননা প্রথম ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমাদের একটা যে সিরিয়াল ওয়াইজ তোমরা চলতে পারছো, বা তোমাদের যে বিষয়গুলো পড়ছো সেগুলো কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে তোমাদের মানে তোমরা পড়তে পারবে বা জানতে পারবে, সিকোয়েন্সটা বজায় থাকবে। তাহলে প্রথম ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আমাদের আই বাটনে প্রথম ভিডিওটার লিংক দেওয়া আছে। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু কি? নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে না অতি শীত না অতি উষ্ণ, অর্থাৎ জলবায়ু খুব যে একবারে গরম তাও না, খুব যে একবারে ঠান্ডা তাও না। এই নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলের উষ্ণতা থাকে মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে এই নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে কি হয়? নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে যে মাছগুলো চাষ করা হলো, সেই মাছগুলো শিকার করার পর কিন্তু মানে তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই এই নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চল মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে তোমার উষ্ণ এবং শীতল স্রোতের মিলন।
যেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, এটা হচ্ছে তোমার একটা সমুদ্র স্রোত চ্যাপ্টার তোমরা হয়তো পড়েছো বা পড়োনি, এর আগেও এর পরবর্তীকালে হয়তো তোমরা পড়বে। তাহলে উষ্ণ এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে মগ্ন চড়ার সৃষ্টি হয়। তাহলে সেই উষ্ণ এবং শীতল স্রোত যুক্ত স্থান মাছ চাষের জন্য একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ সৃষ্টি করে। নেক্সট হচ্ছে তোমার মগ্ন চড়ার অবস্থান। মগ্ন চড়া আমরা পড়লাম, তাহলে মগ্ন চড়াটা কি? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের খুব গরমের দিনে তোমাদের ইচ্ছা হলো যে আইসক্রিম বানাবো একটা, তাহলে তোমরা কি করলে, তোমরা একটা পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রাখলে, হয়তো কাজু রাখলে, কিশমিশ রাখলে, পেস্তা বাদাম রাখলে, ওর মধ্যে তোমরা ক্রিম দিলে, এরপর তোমরা কি করলে, এই আইসক্রিমটাকে ফ্রিজের মধ্যে জমাতে দিলে। 3-4 ঘন্টা পরে হয়তো তুমি তুলে আনলে আইসক্রিমটা, ওর মধ্যে তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ যে ওখানে কি আছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, আরো ড্রাই ফ্রুট গুলো রয়েছে। এবার কি হলো, হঠাৎ করে তোমাকে কেউ ডেকে নিল, খুব তাড়াতাড়ি তোমাকে ডাকছে, আয় 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 তাড়াতাড়ি আয়, তোমাকে ডাকছে। ওই জন্য কি হলো, তুমি আইসক্রিমটা খেতে পারলে না, তুমি একটা বাটির ওপর রেখে চলে গেলে। তুমি ওই আইসক্রিমটাকে একটা বাটির ওপর রেখে চলে গেলে। তুমি আসছো 4-5 ঘন্টা পরে তুমি ফিরছো, তোমার মনে পড়ছে, হ্যাঁ আমার আইসক্রিমটা তোমাকে খেতে হবে। তুমি যখন আইসক্রিম খেতে যাচ্ছ তখন কি হচ্ছে, দেখতে পাচ্ছ যে আইসক্রিমটা তোমার গলে গেছে বা গলে জল হয়ে গেছে। ওখানে কি রয়েছে, শুধু তোমার যে ড্রাই ফ্রুট গুলো তুমি আইসক্রিমে দিয়েছিলে, তুমি ভেবেছিলে খাবে বলে, সেই ড্রাই ফ্রুট গুলো, সেই কাজু বাদাম কিশমিশ গুলো রয়েছে তোমার আইসক্রিমের মধ্যে। তাহলে সেই ড্রাই ফ্রুট গুলো মূলত সেখানে তুমি দেখতে পাচ্ছ। তাহলে মগ্ন চড়ার সঙ্গে সম্পর্ক কি? মগ্ন চড়া হচ্ছে তোমার যে হিমশৈল যখন ভেসে আসে, তখন ওর মধ্যে বিভিন্ন ধরনের পলি, বালি, নুড়ি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে বা এগুলো জমা হয়ে থাকে। তাহলে হিমশৈল বলতে কি, একটা বরফের তোমার চাই, হিমশৈলটা যখন গলে যায় তখন কি হয়, তখন এই সমস্ত জিনিসগুলো পড়ে থাকে। যেমন তোমার ওই ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ কাজু বাদাম এগুলো পড়েছিল, তেমনি হিমশৈল গলে গিয়ে এই সমস্ত পলি বালি নুড়ি প্রভৃতি জিনিস যে সঞ্চিত হয়ে একটা ঢিপির সৃষ্টি করে, এই ঢিপিটাকে আমরা বলছি মগ্নচড়া। এই মগ্নচড়া যুক্ত স্থান মাছ চাষের জন্য অনুকূল কেন? এই মগ্নচড়া যুক্ত স্থান মাছ চাষের জন্য এই কারণে অনুকূল, এই মগ্নচড়ার মধ্যে সূর্যালোক প্রবেশ করতে পারে, এবং সূর্যালোক প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়, বা সূর্যালোক প্রবেশ করার ফলে ওখানে বিভিন্ন ধরনের প্ল্যাংটন কি, প্ল্যাংটন হচ্ছে মাছের খাবার, এই প্ল্যাংটন জন্মায়। সেই জন্য মগ্নচড়া যুক্ত স্থানে মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মগ্নচড়ার অবস্থান কিন্তু মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কি ব্যাপার হতে পারে, এবার আমরা দেখলাম প্রাকৃতিক কারণ, আমরা দেখলাম, এবার আমরা দেখবো অপ্রাকৃতিক কারণ। মাছ চাষের জন্য অপ্রাকৃতিক কারণগুলো কি কি? প্রথম হচ্ছে শ্রমিক। দেখো আমি প্রথম থেকে আলোচনা করি যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, বা শ্রমিকের কিন্তু আমাদের কিন্তু শ্রমিক কিন্তু দরকার। শ্রমিক না হলে কোনো কাজ কিন্তু এগাবে না বা কোনো শিল্প এগাবে না। মাছ চাষের ক্ষেত্রে কি হয়, মাছ চাষের জন্য মাছগুলো সংগ্রহ করা, দেখো এখানে বিভিন্ন শ্রমিক মাছগুলো সংগ্রহ করছে। হ্যাঁ, মাছ সংগ্রহ করা থেকে শুরু করে তোমার কি হয়, বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করা, মাছগুলো শিল্প কলকারখানায় নিয়ে আসা, মাছের আঁশ ছাড়ানো, তারপরে মাছগুলো পরিষ্কার করা প্রভৃতি কাজের জন্য কি প্রয়োজন হয়, শ্রমিক। তাহলে যেখানে আমরা শ্রমিকের প্রচুর পরিমাণে দেখতে পাবো, সেই জায়গাটা কিন্তু মৎস্য শিকার গড়ে উঠতে পারে। তাহলে শ্রমিক কিন্তু একটা মৎস্য শিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি, সেটা হচ্ছে চাহিদা এবং বাজার। দেখো যে কোনো শিল্পের পাশাপাশি এই মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কিন্তু একটা চাহিদা দরকার। চাহিদা বা বাজার যদি না থাকে তাহলে মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠতে পারবে না। মানুষ যদি মাছ না খায় তাহলে মাছগুলো বিক্রি হবে কোনখানে? বিক্রির জায়গা কোনটা? বিক্রির জায়গা হচ্ছে বাজার। তাহলে মানুষের যদি চাহিদা না থাকে তাহলে বাজার তৈরি হবে কি করে? তাহলে যেখানে চাহিদা থাকবে সেখানে বাজার গড়ে উঠবে। তাহলে এই চাহিদা এবং বাজার কিন্তু একটা মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার গুরুত্বপূর্ণ কারণ। এবার হচ্ছে তোমার মূলধন। মাছ চাষের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, বা মাছ চাষ করার জন্য বা মৎস্য ক্ষেত্র গড়ে তোলার জন্য যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন, তার মধ্যে মূলধন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তাহলে মাছ চাষের জন্য শ্রমিকের মজুরি দেওয়া, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা, বা অত্যাধুনিক পদ্ধতির জাল ইত্যাদি কেনার জন্য কি দরকার, আমাদের মূলধন দরকার। তাহলে মূলধনের যদি সঠিক যোগান থাকে তাহলে একটা আদর্শ মৎস্য ক্ষেত্র আমরা গড়ে তুলতে পারবো। এবার হচ্ছে তোমার হিমাগার। হিমাগারটা কি, তোমার একটা সাধারণ কথায় বলতে গেলে একটা বরফের ঘর, বা যেখানে আমরা বিভিন্ন জিনিসকে ঠান্ডা রাখার একটা ব্যবস্থা যেখানে আছে সেটা হচ্ছে হিমাগার। তাহলে মৎস্য শিকার ক্ষেত্রে হিমাগারের দরকারটা কেন? অনেক সময় কি হয় যে মাছ চাষ করলাম বা অনেক মাছ শিকার করলাম, মাছগুলোকে আমরা
মানে সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে যেতে পারছি না, তাহলে কি হয়, মাছগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যেখানে আমরা শিকার করবো বা যেখানে মৎস্যক্ষেত্র গড়ে উঠবে, সেই জায়গাতে যদি একটা হিমাগারের ব্যবস্থা থাকে, সেই হিমাগারের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমরা কি করবো, আমরা মাছগুলোকে সেখানে সংরক্ষণ করতে পারবো। তাহলে আদর্শ মৎস্যক্ষেত্র গড়ে ওঠার ক্ষেত্রে এই হিমাগার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা যাতে আমাদের যে মাছগুলো আমরা সংগ্রহ করলাম, সেই মাছগুলো যাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেই জন্য হিমাগার কিন্তু একটা মানে হিমাগার থাকা কিন্তু খুব জরুরি। তাই হিমাগারের অবস্থান মৎস্যক্ষেত্র গড়ে ওঠার পেছনে বা মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য এই হিমাগার কিন্তু একটা থাকা দরকার। এবারে আমরা আলোচনা করব যেটা পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে সামুদ্রিক মৎস্য শিকারের উন্নতির কারণ। উষ্ণ ক্রান্তীয় অঞ্চল মূলত নিরক্ষরেখা আমরা জানি 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কোন কোন দেশগুলো পড়ে? ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি এই ক্রান্তীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পড়ছে। তাহলে এই উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে সামুদ্রিক মৎস্য শিকারের উন্নতির কারণটা কি? কেন এখানে সামুদ্রিক মৎস্য শিকার উন্নতি হচ্ছে? এর কারণগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে হচ্ছে তোমার মৎস্যের চাহিদা বৃদ্ধি। দেখো, উষ্ণক্রান্তীয় অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই অঞ্চলগুলোতে জনসংখ্যা কিন্তু দ্রুত পরিমাণে বাড়ছে। তাহলে জনসংখ্যা যত বাড়বে চাহিদাও বাড়বে। জনসংখ্যার সঙ্গে চাহিদার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আগে ধরো একটা বাড়িতে 10টা লোক ছিল, এখন ওই বাড়িটাতে যদি 20টা লোক থাকে, তাহলে কি হবে? জনসংখ্যা বাড়লো, ওই বাড়িতে তোমার যে খাদ্যের পরিমাণটাও বাড়বে। তাহলে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? মৎস্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। উষ্ণক্রান্তীয় অঞ্চলগুলোতে দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে মাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য সেই অঞ্চলগুলিতে মৎস্য শিকার, বিশেষ করে সামুদ্রিক মৎস্য শিকারের ক্ষেত্রে বা মৎস্য শিকারের চাহিদা ওই অঞ্চলগুলিতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবার হচ্ছে নগরায়ন এবং দূষণ। উন্নয়নশীল দেশগুলোতে বা ক্রান্তীয় অঞ্চলের দেশগুলি উন্নয়নশীল, সেখানে কিন্তু উন্নয়নের কাজ ধীরে ধীরে হচ্ছে। তাহলে যত উন্নত হবে তত কি হবে? শিল্প কলকারখানা গড়ে উঠবে। শিল্প কলকারখানা গড়ে ওঠার ফলে কি হবে? যেগুলো জমি থাকছে সেগুলোতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি লাগবে বা ফ্যাক্টরি তৈরি করা হবে। তাহলে জমির পরিমাণ কমবে বা শিল্প যত বাড়বে, শিল্পের সঙ্গে কিন্তু দূষণের পরিমাণও বাড়বে। তাহলে ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে নগরায়ন যত বাড়ছে, তার ফলে দূষণেরও পরিমাণ বাড়ছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে মানুষ যে আগে অন্তর্দেশীয় মানে নিজেদের দেশের মধ্যে মাছ শিকার করতো, সেটা আর হচ্ছে না। যার ফলে মানুষকে, এই ক্রান্তীয় অঞ্চলের মানুষগুলোকে সমুদ্রে মৎস্য শিকার করতে যেতে হচ্ছে। তাহলে নগরায়ন এবং দূষণের ফলে ক্রান্তীয় অঞ্চলগুলিতে মানুষকে বা ক্রান্তীয় অঞ্চলের মানুষেরা সমুদ্র যে মৎস্য বা সমুদ্র যে মাছ, সেই মৎস্য শিকারের উপর বিশেষ জোর দিচ্ছে। এবার হচ্ছে তোমার মৎস্যের সংরক্ষণ ব্যবস্থা। উন্নয়নশীল দেশগুলিতে মৎস্য শিকারের জন্য উন্নত মানের যে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, বা মাছ শিকারের জন্য উন্নত ধরনের ট্রলার, তারপরে আরো যে সমস্ত জিপিএস পদ্ধতি সেগুলো ব্যবহার করা হচ্ছে। যার ফলে কি হচ্ছে? মৎস্য শিকার কিন্তু সেখানে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে বা ধীরে ধীরে সেখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মাছ সংরক্ষণের ব্যবস্থা থাকছে বলে কিন্তু সেখানে একটা মৎস্য শিকারের উন্নতি হচ্ছে। বা মাছ সংরক্ষণ যদি আমরা না করতে পারি, তাহলে কি হবে? আমাদের মাছগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মৎস্য বা মাছ সংরক্ষণের ব্যবস্থা থাকছে বলে কিন্তু সেই অঞ্চলগুলিতে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রের বিকাশ ঘটছে। তাহলে এগুলো গেল তোমার উষ্ণক্রান্তীয় অঞ্চলে মৎস্য শিকারের উন্নতির কারণ। এই সমস্ত বিষয়ের নোটস সেটা আমাদের এলিট অ্যাপ্লিকেশনে তোমরা পেয়ে যাবে। তাহলে ক্লাসটা দেখার পর বা ক্লাসটা শেষ করার পর তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে নোটস গুলো পড়বে। তাহলে এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। তাহলে যেটা হচ্ছে মৎস্য শিকারে বিশ্বের শীর্ষস্থানীয় দুটি দেশ। তাহলে মৎস্য শিকারে বা মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে চীন। তাহলে এবার আমরা চীন সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব চীনের সামুদ্রিক মৎস্য আহরণ শিল্পের বন্টন। প্রথমে হচ্ছে অন্তর্দেশীয় মৎস্য আহরণ ক্ষেত্র। তাহলে দেশের অন্তর্দেশীয় মানে কি? অন্তর্দেশীয় মানে বোঝায় দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরের বিভিন্ন ক্ষেত্র থেকে যে মাছ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে অন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র। চীনের হোয়াংহো, ইয়াংসিকিয়াং নদী, তাই এবং পোয়াং হ্রদ থেকে বিভিন্ন ধরনের মাছ শিকার করা হয়। তাহলে চীনে কি কি মাছ শিকার করা হয়? চীনে বিভিন্ন ধরনের গ্যাস ক্রাফট, সিলভার ক্রাফট এবং ব্ল্যাক ক্রাফট জাতীয় মাছ শিকার করা হয়। তাহলে চীনের যে মাছ শিকার অভ্যন্তরীণ বা অন্তর্দেশীয় মৎস্য আহরণ ক্ষেত্রগুলো কোনটা? চীনের আভ্যন্তরীণ মৎস্য আহরণ ক্ষেত্রগুলো কোথায় কোথায় রয়েছে? সেটা হচ্ছে গুয়াংডং প্রদেশ, হুবেই, হেনান, জিয়াংসু প্রভৃতি অঞ্চলে চীনের অভ্যন্তরীণ মৎস্য আহরণ ক্ষেত্রগুলো
কিন্তু গড়ে উঠেছে। এবার আমরা দেখব চীনের সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। চীনের সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে বোহাই সাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ সাগর হলো প্রধান আহরিত মৎস্য ক্ষেত্র বা প্রধান আহরণ ক্ষেত্র মৎস্যের। দেখো এখানে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, পিত সাগর এবং বোহাই সাগর। এই সমস্ত অঞ্চলগুলিতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ শিকার করা হয়। সামুদ্রিক মাছের মধ্যে কোন কোন মাছ এখানে শিকার করা হয়? টুনা, হেরিং, স্কুইড প্রভৃতি প্রকারের মাছ এই চীনের সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয়। নেক্সট হচ্ছে তোমার চীনের আহরিত মৎস্য, মানে চীনের বিশেষ যে মাছগুলো রয়েছে সেগুলো কি কি? মানে চীনে তো বিশাল পরিমাণে মাছ ধরা হয়, তাহলে সেই মাছগুলোর মধ্যে বিশেষ কিছু কিছু মাছ রয়েছে, সেগুলো হচ্ছে হেয়ারটেল, ম্যাকারেল, ব্ল্যাক স্ক্যাপার, চিংড়ি, হলুদ ক্রোকার ইত্যাদি মাছ চীনের আহরিত মৎস্যের মধ্যে পড়ে। এবার আমরা দেখব বিশ্বের মৎস্য উৎপাদনে যে দেশটি দ্বিতীয় নম্বরে রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার আমরা দেখব ইন্দোনেশিয়ার মৎস্য আহরণ অঞ্চলগুলি নিয়ে আমরা আলোচনা করব, মানে ইন্দোনেশিয়ার কোন কোন জায়গায় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে বা সেগুলো কি কি। জাভা সাগর, দেখো এটা হচ্ছে জাভা সাগর। জাভা সাগরের কি কি মাছ ধরা হয় বা প্রধান মাছগুলো কি কি জাভা সাগর অঞ্চলে বা জাভা সাগর থেকে যে সমস্ত মাছগুলো সংগ্রহ করা হয় সেটা হচ্ছে টুনা এবং স্কুইড। এই সমস্ত মাছগুলো মূলত জাভা সাগর উপকূলবর্তী অঞ্চল থেকে বা জাভা সাগর অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। নেক্সট হচ্ছে মলাক্কা প্রণালী, এটা হচ্ছে মলাক্কা প্রণালী। তাহলে মলাক্কা প্রণালী যুক্ত অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার মৎস্য আহরণ ক্ষেত্র। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মাছ পাই, তার মধ্যে হচ্ছে সার্ডিন, চিংড়ি প্রভৃতি মাছ কিন্তু উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে তোমার ভারত মহাসাগরের পশ্চিমে সুমাত্রা অঞ্চল। এই যে সুমাত্রা অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করতে পারি। এই সমস্ত অঞ্চলগুলো থেকে আমরা টুনা, মার্লিন, পিলিজিক প্রভৃতি মাছ কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র, তাই এখানে মৎস্য আহরণ ক্ষেত্র বিশালভাবে গড়ে উঠেছে বা সেখানে মৎস্য আহরণ ক্ষেত্রে বিকাশ ঘটেছে। এবার হচ্ছে বান্দা সাগর। এই যে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ বান্দা সাগর এলাকা, সেই বান্দা সাগরে কি কি মাছ ধরা হয়? বান্দা সাগরে ম্যাকারেল, টুনা ইত্যাদি প্রকৃতির মাছ এখানে আমরা সংগ্রহ করতে পারি। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল আজকের তোমাদের ক্লাসের আলোচনা। আশা করি তোমরা সকলে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নগুলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। এবং এই ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি আগেও বলেছি আবারও বলছি, তোমরা এলিট অ্যাপ্লিকেশন থেকে এই ক্লাসের যে নোটস পত্রগুলো বা পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমরা সমস্ত কিছু আমাদের এলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই এলিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট বক্স যে রয়েছে সেখানে তোমরা গিয়ে জানাও। তাহলে স্টুডেন্টস, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।